সুপ্রিয় শ্রোতা, কৃষক কিষানী ভাই বোনেরা, আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান সোনালী প্রান্তরে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লোকমান হাকিম। প্রিয় শ্রোতা, কৃষক কিষানী ভাই বোনেরা, আপনারা প্রতি মঙ্গলবার আমাদের এই প্রোগ্রাম অধীর আগ্রহে শুনেন এবং দেখেন, কারণ প্রতি মঙ্গলবারে আমরা আপনাদের জন্য ফোন ইন প্রোগ্রাম পরিচালনা করে থাকি। এই ফোন ইন প্রোগ্রামের মাধ্যমে আমরা কৃষি, মৎস্য কিংবা প্রাণী সম্পদের বিশেষজ্ঞদের মহোদয়দের মাধ্যমে আপনাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি। আজকেও আমরা কৃষি বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিব। যেসব কৃষক কিষানী ভাই বোনেরা যারা বিভিন্ন বাগান করে থাকেন এবং মাঠ ফসল করতেছেন, বর্তমানে আমন ধান মাঠে আছে প্রচুর, এবং শীতকালীন শাকসবজি যারা আগামী এখনও চাষ করতেছেন এবং করবেন, অনেকে মাঠে এখন শাকসবজি আছে, তাদের কোনো সমস্যা থাকলে আপনারা আমাদেরকে একটা নির্দিষ্ট নাম্বার আছে, এই নাম্বারে ফোন দিয়ে আপনারা পরামর্শ নিতে পারেন। আমাদের কিছু সমস্যার কারণে অনেক দিন ধরে এই ফোন ইন নাম্বারটা বন্ধ ছিল, আজকে থেকে আমাদের এই নাম্বার সচল আছে। এই নাম্বারে যে নির্দিষ্ট নাম্বার আছে অনেকের কাছে আছে, তবে অনেক দিন বন্ধ থাকার পরে হয়তো বা আপনাদের একটু সমস্যা হচ্ছে, তবে আজকে থেকে আপনারা আমাদেরকে নির্দিষ্ট ওই নাম্বারে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন। আমি নাম্বারটা বলতেছি: 018127713333। এই নাম্বারে ফোন দিয়ে আপনারা কৃষি বিষয়ে পরামর্শ নিতে পারবেন। আপনাদেরকে পরামর্শের পাশাপাশি একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা যেভাবে আলোচনা করে থাকি, আজকেও আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। অধিক ফলনের জন্য রোফা আমনে এ সময়ে পরিচর্যা, এবং আপনাদেরকে কৃষি বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব কৃষিবিদ জাহিদ হাসান, উপজেলা কৃষি অফিসার, সদর, কক্সবাজার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। স্যার, এখানে আজকে স্যার আমাদের একটা নির্দিষ্ট বিষয় আছে যে রোফা আমনের এ সময় পরিচর্যা। রোফা আমন প্রায় প্রায় শেষের দিকে, অনেক কিছু কিছু জায়গায় যেখানে নিচু জায়গা আছে, যেখানে বন্যা কবলিত হয়েছিল, এখানে হয়তো এখনো পর্যন্ত আধা ফাঁকা অবস্থায় আছে, কিংবা অনেক জায়গায় সর্বোচ্চ শেষ পর্যায়ে আছে, অনেক জায়গায় কাটা হয়ে গেছে অবস্থায় আছে। তারপরেও এখন যে অনেক পরিচর্যার বিষয় আছে, এই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে জানতে চাইব যে এই সময়ে কৃষকদের কি করণীয় আছে আমন ধানের। ধন্যবাদ আপনাকে। আসলে আমন মৌসুম একেবারেই আমাদের শেষ পর্যায়ে, আমরা রবি মৌসুমে অলরেডি চলে আসছি। তো সেক্ষেত্রে হচ্ছে ওই আমন ফসল, ধান ফসল মোটামুটি আমাদের যদি আমরা বলি এখন 50%-এর উপরে আমাদের কর্তন সম্পন্ন হয়েছে। তো এখন যে অবস্থায় আছে ম্যাক্সিমাম আমনগুলোই আপনার মানে পরিপক্ক অবস্থায় বা ওই মানে পাকতেছে এই অবস্থায় আছে আর কি, যে কিছুদিন পরে এগুলো সংগ্রহ করবে। তো এই পর্যায়ে কৃষক ভাইদের জন্য পরামর্শ হচ্ছে, আপনাদের যে ধানটা আমাদের যে জাতগুলো ওইখানে চাষ করা হয়, সেই জাতগুলো সাধারণত বেশি পেকে গেলে এগুলো সমস্যা হয়ে যায় কাটার ক্ষেত্রে। অনেক সময় শীষ ভেঙে নিচের দিকে পড়ে যায়, তারপর শীষ থেকে দানাগুলো ঝরে পড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা পরামর্শ দেব, আপনার যদি 80% ধান যদি পেকে যায়, সেক্ষেত্রে খুব দ্রুত আপনারা ধানটা জমি থেকে তাড়াতাড়ি কেটে নেবেন। আর এখন আমাদের একটু আবহাওয়ারও আমাদের এখন কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে। তো সেক্ষেত্রে এই মৌসুমের যে ধানটা এখন আমাদের জমিতে আছে, সেটাকে যদি আমরা ঠিকভাবে সংগ্রহ করতে না পারি বা কর্তন করে নিজেদের কাছে নিয়ে না আসতে পারি, তাহলে আমাদের বড় আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব। এই জন্য কৃষক ভাইদেরকে প্রথম পরামর্শ হচ্ছে যে আপনারা 80% ধান পেকে গেলেই এই ধানগুলো আপনারা কেটে খুব দ্রুত নিজেদের বাড়ির মধ্যে বা নিরাপদ জায়গায় নিয়ে আসবেন। এর বাইরে যে ধানগুলো এখনও কেবল পাকতেছে বা আধা পাকা অবস্থায় আছে, সেই ধানগুলোর জন্য পরামর্শ যেটা হচ্ছে, এখন একটু খেয়াল করবেন যে সাধারণত এই সময় এই অবস্থায় রোগ জীবাণু বা পোকামাকড়ের আক্রমণ একটু কমই হয়ে থাকে, কারণ ধান অলরেডি হয়েই গেছে। তো তারপরেও একটু খেয়াল রাখবেন, যদি কোনো রোগ বা পোকার আক্রমণ এই মুহূর্তে হতেও পারে। অনেক সময় শীষ কেটে ফেলে যে পোকাগুলো, সেই পোকাগুলোর আক্রমণ দেখতে পারে। তাছাড়া রোগের আক্রমণ মোটামুটি এই সময় আর তেমন ওই রকম হবে না। তারপরও একটু খেয়াল রাখতে হবে, যদি কোনো সমস্যা হয় আমাদের কৃষি অফিসে এবং কাছাকাছি যে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদের সাথে একটু যোগাযোগ রাখবেন। এর বাইরে হলো আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা এখন কিন্তু একটু আমাদের কৃষক ভাইদেরকে একটু পরামর্শ দিই যে নিজেদের
উৎপাদিত ফসল থেকে বা ধান থেকে হ্যাঁ। নিজেরা একটু বীজ সংরক্ষণ করবে। কারণ হলো সিজনের সময় দেখা যাচ্ছে আমরা ভালো মানের বীজ অনেক সময় চাহিদা মতো আমরা খুঁজে পাই না বা পাওয়া যায় না। সেক্ষেত্রে অসাধু ব্যবসায়ীরা বা অনেক জায়গায় ভেজাল বীজের কিন্তু সরবরাহ বৃদ্ধি পেয়ে যায়। সেক্ষেত্রে কৃষক ভাইদেরকে আমরা পরামর্শ দেব এটা যে যখনই আপনারা ধান যেটা ভালো জাত আছে আপনাদেরকে দেওয়া আছে এই মৌসুমের, যেমন আমাদের যদি ভালো জাত আমরা ধরি সেক্ষেত্রে বিরিধান 75 আছে, বিরিধান 87 আছে, বিরিধান 95 আছে, এই জাতগুলো যে আছে, তো এই জাতগুলোকে ভালো জাত হিসেবেই আপনারা এই জাতগুলোর বীজ একটু সংরক্ষণ করতে পারেন। বীজ সংরক্ষণ করার জন্য যেটা করতে হবে, এটার জন্য প্রথম থেকেই একটু যত্ন নিতে হয় যে জমিতে রোগ জীবাণু, পোকামাকড়ের আক্রমণ বা ঘাস এই ধরনের জিনিসগুলো যাতে না থাকে সেটা। এবং এখনও এটা আপনারা করতে পারবেন যে জমিটার মধ্যে এরকম আগাছার পরিমাণ কম, একেবারে আগাছা নাই, রোগ জীবাণু মুক্ত যে জমিটা আছে সেই জমি থেকে এবং ভালো যে পুষ্ট দানা যেখানে আছে সেই জমি থেকে আপনারা বীজ সংরক্ষণ করতে পারবেন। বীজ সংরক্ষণ করার জন্য হচ্ছে আপনারা ধান কেটে নিয়ে এখান থেকে কাটার আগে একটা কাজ করবেন, যদি বীজাত থাকে, অন্য কোনো জাতের ধান থাকে, সেটাকে একটু আলাদা করে নিতে হবে। নিয়ে তারপর এটাকে সুন্দর, যেদিন রোদ আছে সে বা এখন তো আমন মৌসুমে আমরা ধান কেটে আমরা জমির মধ্যেই শুকাই, সেক্ষেত্রে এটা কাটার পরেই যেন রোদ থাকে বা বৃষ্টির মধ্যে না ভেজে এরকম অবস্থায় কেটে নিয়ে এটাকে পরবর্তীতে মাড়াই করে ভালোভাবে শুকিয়ে এটা আপনার বায়ুরোধী যে ড্রাম বা এই ধরনের যে মাটির পাত্র আছে সেখানে যদি সংরক্ষণ করা যায় তাহলে পরের বছর গিয়ে আমরা কিন্তু যে বীজের যে সমস্যাগুলো সেটা হবে না। আমাদের কিন্তু এখনও কিন্তু কৃষক পর্যায়ে কৃষকদের মধ্যে নিজেদের মধ্যে কিন্তু আদান প্রদান করেই কিন্তু বীজগুলো সরবরাহ করা হচ্ছে এবং কিন্তু আমনের চাষ, আমন বলতে বিভিন্ন ফসলের যে চাষ, বিশেষ করে চাষগুলো ধানের হয়ে যাচ্ছে। চাষগুলো হচ্ছে আর কি। প্রিয় সেক্ষেত্রে শ্রোতা, জি। আপনারা শুনতেছেন আমাদের কৃষি বিষয়ক অনুষ্ঠান সোনালী প্রান্তর ফোন ইন প্রোগ্রাম। যারা এখনো পর্যন্ত আমাদের সাথে সম্পৃক্ত আছেন, আপনাদের যদি কৃষি বিষয়ে কোনো পরামর্শ থাকে, কোনো প্রয়োজন থাকে, সমস্যা থাকলে আপনারা আমাদেরকে ফোন দিতে পারেন। সেটা হতে পারে ফল বাগান, বিভিন্ন রকমের আমের বাগান, লিচুর বাগান, পেঁপে বাগান, মাল্টা, লেবু, অথবা যে কোনো উদ্যান ফসল। সেটা আপনারা ফোনের মাধ্যমে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আমাদেরকে একটা নির্দিষ্ট নাম্বার আছে, ফোন দিতে হয়, যেটা আমি নাম্বারটা বলতেছি: 01812771333। নাম্বারটা আবারও বলতেছি: 01812771333। এই নাম্বারে ফোন দিয়ে আপনারা কৃষি বিষয়ে আজকে পরামর্শ নিতে পারেন। আমরা পরামর্শের পাশাপাশি একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, বর্তমান সমসাময়িক বিষয়, অধিক ফলনের জন্য রোফা আমনে এ সময়ে পরিচর্যা নিয়ে আলোচনা করতেছি। এই সময়ে পরিচর্যার মধ্যে স্যার যেটা বলছিলেন যে আপনাদেরকে যাদের ধান আধা পাকা কিংবা ফাঁকা হয়ে গেছে, 80% ধান যদি পেকে যায়, মাঠের ফসল, জানেন যে অধিক পেকে গেলে সেক্ষেত্রে ধান ঝরে যেতে পারে। একটা প্রশ্ন কেটে গেল। যা অধিক ধান পেকে গেলে সেক্ষেত্রে ঝরে যেতে পারে। এই জন্য আপনাদেরকে 80% ধান যদি মাঠের পেকে যায় সেক্ষেত্রে এখনই ধান কেটে ফেলুন, কারণ আবহাওয়া যে কোনো সময় ভিন্নতর হতে পারে। তখন আপনাদের এই যে মাঠের এত কষ্টের ফসল আপনার মাঠেই নষ্ট হয়ে যাবে এবং ঝরে যাবে। এবং সেক্ষেত্রে আরও একটা বিষয় যে আপনারা ধান নিজের গোলায় নেওয়া পর্যন্ত, নিজের বাড়িতে নেওয়া পর্যন্ত ওইখানেও অনেক ঝরে যায়। এই ঝরে যাওয়া থেকে আপনাদেরকে রেহাই পেতে হলে এখন 80% ধান পেকে গেলে আপনারা কেটে ফেলুন। আর তারপরেও মাঠের দর যেসব ধান ক্ষেত আছে বর্তমানে, ওইখানে যদি আপনাদের গিট যে ধানের একটা লিফ ব্লাইট বলে থাকে, লিপ ব্লাইট, যেটা শীষ কাটা, যেটা শীষ ভেঙে যায়, এরকম ব্লাস্ট, যেটা ব্লাস্ট বলে থাকে, ওইখানে শীষের এক প্রান্তে দেখবেন যে আপনারা কালো ধরনের, যেখানে গিট আছে, গিটের ওইখানে কালো ধরনের দেখা যাবে এবং ওইটা ভেঙে যাবে। ওই ভেঙে গেলে কিন্তু ধান ছোয়া হয়ে যায়, মানে ওইখানে ধানের আর পুষ্ট ধান থাকে না। এই জন্য আপনাদেরকে কিছু সতর্কতামূলক আপনাকে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আর অনেক সময় দেখা যায় যে বিপিএস, যেটা বাদামি ঘাস ফড়িং বলা থাকে,
এটাকে অনেকে আপনার কারেন্ট ফোকা বলে থাকেন, গুনগুনি ফোকা বলে থাকেন, এরকম হতে পারে। যদি এরকম হয় দ্রুত সময়ে কিন্তু আপনার ব্যবস্থা নিতে হবে। আর আমরা আলোচনা করতেছিলাম যে বর্তমান যে আপনারা এই যে আপনার মাঠের ফসল থেকে যাতে আপনারা সঠিক বীজ সংগ্রহ করতে পারেন, ভালো বীজ ওইখান থেকে সংগ্রহ করতে পারেন। কারণ আপনারা বাজার থেকে দেখবেন সুন্দর প্যাকেটজাত করা হচ্ছে, দেখতে খুব চকচকে প্যাকেট, অনেক সুন্দর প্যাকেট করা হবে, কিন্তু বীজের মান ভালো নাই ভিতরে। আমার প্যাকেট তো আমার কাজে আসবে না, আপনার বীজটাই কিন্তু ভিতরে ভালো জাতের মানসম্পন্ন বীজ যদি না থাকে সেক্ষেত্রে কখনো ভালো ফলন আশা করা যায় না। সেজন্য আপনার নিজের চাষ করা ক্ষেত থেকে বাছাই করে বীজ সংগ্রহ করবেন, এবং বীজ সংগ্রহের প্রক্রিয়াটা কিন্তু আপনারা এখান থেকে আরও একটু ভালো করে জানতে পারবেন। একটা প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইসলাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করেন। আমি মরিচা থেকে বলছি। আব্দুর রশিদ। আমি একটা পরামর্শ চাচ্ছি, এই যে আমার সুপারি গাছের বকুল সবগুলি ঝরে যাচ্ছে, আমি এখানে এগুলি এগুলি রক্ষা করার জন্য কি ব্যবহার করতে পারি? আপনার সুপারি গাছের হ্যাঁ, বকুল আসছে না, নতুন বকুল, নতুন ফুল আসছে, ফুলগুলো ঝরে যাচ্ছে। ঠিক আছে, সুপারি গাছে কি আপনার বয়স কত হয়েছে? বয়স হচ্ছে আপনার ওই 25 কি 25 বছর হয়েছে আর কি। অনেক বয়স হয়ে গেছে তাইলে। হ্যাঁ, 25 বছর হয়ে গেছে। ওইটার আশেপাশে কি বড় গাছ আছে, উঁচু গাছ আছে সুপারি গাছের উপরে আরো? না, সুপারি গাছের বড় গাছ ছিল, আম গাছের ডাল ছিল, ওগুলো আমি কাটা ফেলছি। আচ্ছা, সুপারি গাছে কি সার বা পানি কোনো কিছু দিয়েছেন আপনি? হ্যাঁ, পানি দিচ্ছি, আমি নিয়মিত পানি দিই সুপারি গাছ। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে সুপারি গাছ যেহেতু 25 বছর বয়স হয়ে গেছে, মানে এটা অনেক বয়স হয়ে গেছে আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে এই গাছকে আপনার পরিমাণ মতো খাবার এবং পানি, খাবার বলতে সার, আপনি সেখানে গাছ প্রতি 25 বছরের গাছের গোড়ায় আপনি লাল সার যেটা আছে, পটাশ সার, পটাশ সারটা আর জৈব সারটা একটু প্রয়োগ করবেন। জৈব সার পাতা পচা, গোবর পচা। আপনার পটাশ সার হলো 25 বছরের গাছের জন্য আপনি সর্বোচ্চ 100 গ্রাম বা 150 গ্রাম এই গাছের দূর দিয়ে, এবং জৈব সার সহ মিশিয়ে এটা দিয়ে দিবেন, এবং পানি সরবরাহ নিশ্চিত করবেন। এখন পানির যেহেতু ঘাটতি আছে, ঠিক আছে। আর গাছ যেহেতু বড় হয়ে গেছে, এত বড় গাছ থেকে আসলে আর বেশি ফলন আশা করা খুব কষ্টকর। আপনার কাছে অন্য গাছে কাছাকাছি নতুন করে আপনারা বাগান তৈরি করবেন কাছাকাছি, ঠিক আছে। এত গাছের বয়স হয়ে গেলে তখন আস্তে আস্তে এটার ফল ধারণ ক্ষমতা কমে যায়। বুঝতে পারছেন? হ্যাঁ প্রিয় শ্রোতা, আপনার সুপারি গাছের সুপারি ঝরে যাচ্ছে, গাছের বয়স 25 বছর হয়ে গেছে। এক্ষেত্রে আপনাকে স্যার যেটা পরামর্শ দিয়েছে সেটা হচ্ছে প্রতি গাছে 100 থেকে 150 গ্রাম পটাশ সার মানে লাল সার দিবেন, জৈব সার দিবেন। জৈব সার 2 থেকে 3 কেজি প্রতি গাছের জন্য, 2 থেকে 3 কেজি জৈব সার। সেটা হতে পারে বাজার থেকে কেনা, অথবা আপনার যে বার্মি কম্পোস্ট বলা হয়, কেঁচু সারও আছে, এইরকম জৈব সার দিতে পারেন। দিলে এবং তবে সবচেয়ে নিশ্চিত করতে হবে আপনার পানি ব্যবস্থাপনা, ঠিক আছে। হ্যাঁ, পানি ব্যবস্থা, আমি পানি নিয়মিত পানি প্রয়োগ করি, কিন্তু বকুলগুলি জড়িয়ে যাচ্ছে, এটা বড় সমস্যা। হ্যাঁ, এই ব্যবস্থাপনাটা নেন আপনি, সার এবং এটা ব্যবস্থা নেন, এবং সাথে সাথে আপনার পার্শ্ববর্তী গ্যাপ অনুযায়ী নতুন চারা রোপণ করুন, যেহেতু বয়স বেড়ে গেছে এই জন্য। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। স্যার, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম যে বীজ সংগ্রহ পদ্ধতি নিয়ে। আসলে বীজ সংগ্রহের জন্য আমরা বলছি যে যেটা হচ্ছে ধানের বীজের ক্ষেত্রে আমরা ধানের বীজ সংরক্ষণ করার জন্য বলি, কৃষক ভাইদেরকে পরামর্শ দিই যে জমিতে যেটাতে মানে একেবারেই কৃষকের কাছে মনে হবে যে জমিটা একদম যেখানকার ধানটা একেবারেই তার কাছে ভালো হয়েছে, মনে হয় একেবারেই ভালো, মানে রোগ মুক্ত হবে, যেখানে আগাছা থাকবে না। আগাছা বলতে আমরা কিন্তু ওই ঘাসকেই বোঝাই, কিন্তু আসলে আগাছা কিন্তু শুধু ঘাস না। আমরা যে ফসলটা আবাদ করব এটা বাদে অন্য যে জিনিসই থাক না কেন, যে ফসলেই থাক না কেন, সেটাই কিন্তু আগাছা। যেমন আমরা যদি ধান আবাদ করি, কথার কথা এখন যদি আমাদের জমিতে বিরি ধান 87 থাকে, 87 যদি আমাদের প্লট হয় বা 49-এর প্লট হয়, যদি 49-এর প্লট হয়, কথার কথা 49 আমি আবাদ করছি, সেই জমির মধ্যে যদি আমার 51 থাকে, 52 থাকে বা 75 থাকে, এটাও কিন্তু ওই জমির জন্য একটা আগাছা।
মানে আমার কাঙ্ক্ষিত যে ফসলটা আমি আবাদ করব, কাঙ্ক্ষিত যে জাতটা আবাদ করব, এর বাইরে যেটা থাকবে সবগুলোই আমরা আগাছা হিসেবে ধরে নেব। তো সেক্ষেত্রে আমরা কৃষক ভাইদেরকে পরামর্শ দিব, আপনাদের জমিতে যে জাতটা আপনি আবাদ করছেন এবং যেখানে ফলন খুব ভালো হয়েছে, ওখানে অন্য জাতের কোনো যদি ধান থেকে থাকে তাহলে সেটাকে আলাদাভাবে সংগ্রহ করে আলাদাভাবে এটাকে মানে সংগ্রহ করে নিয়ে নিতে হবে, নিয়ে বাকিটাকে নিয়ে বীজ হিসেবে সংরক্ষণ করতে হবে। তো সেটার ক্ষেত্রে মাড়াই করার ক্ষেত্রে, ঝাড়াই করার ক্ষেত্রেও একটু যত্ন নিতে হবে। যেরকমভাবে বীজ উৎপাদনের জন্য, বীজ সংরক্ষণের জন্য আমরা যে ধানটার যেরকমভাবে মাঠে যত্ন নিয়েছি, সেরকমভাবেই আমরা এইটাকে মাড়াই ঝাড়াই করার সময়ও একটু যত্ন নেব। যেমন যখন মাড়াই করব অবশ্যই রোদ থাকতে হবে। তারপর হচ্ছে আমরা এখন ওই ত্রিপল বা আমরা মশারি নেট জাতীয় কোনো কিছু দেই মাটির মধ্যে, যাতে সরাসরি মাটির সাথে বা লেগে না না থাকে। তারপর হচ্ছে যে এখানে অন্য কোনো পদার্থ, ইটের টুকরা, কাঠের টুকরা বা এই ধরনের কোনো যে ইনার্ট ম্যাটারগুলো আছে, মানে সেই জিনিসগুলো যাতে এখানে মিশিয়ে না যায়, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবং খেয়াল করতে হবে যে আমরা যে ধানটাকে বীজ হিসেবে রাখবো, সেটাকে মানে মাড়াই করার পরই একটু রোদে দেওয়ার জন্য দিতে হবে প্রথম দিনে। এবং এই বীজটাকে আমরা কখনোই মানে খাড়া, যে আমাদের একদম যখন রোদ মাথার উপর পড়ে, এইরকম রোদে কখনো আমরা এই ধানগুলো শুকাবো না। আমরা সাধারণত বলি যে সকালে মানে দুপুরের আগে এবং দুপুরের পরে কমপক্ষে 3 থেকে 4 দিন ধরে এটাকে শুকাইতে হবে। এটা যে একদিনে মানে প্রখর রোদের মধ্যে শুকিয়ে তারপর আমরা এটাকে সংরক্ষণ করব এরকম না, একটু কম রোদে আস্তে আস্তে শুকিয়ে তারপর এটাকে শুকানোর পরে, এটা সাধারণত যদি আমরা ধানের বীজ সংরক্ষণ করি সেক্ষেত্রে আমরা বলি ধানের বীজের আর্দ্রতা, যেটা ধানের বীজের যে রস, সেটা 12 ভাগ রস থাকতে হয়। 12 ভাগের বেশি হয়ে গেলে সেটা যদি আমরা সংরক্ষণ করি তাহলে সেখানে পোকামাকড়ের আক্রমণ বা রোগ জীবাণুর আক্রমণ সংরক্ষণ করা অবস্থায় এখানে হতে পারে। কারণ তার মানে কাঁচা থাকবে, যে 12 থেকে বেশি আর্দ্রতা সম্পন্ন হলে সেক্ষেত্রে ধানটা একটু কাঁচা অবস্থায় হবে। সেক্ষেত্রে এটা হলো আমাদের কৃষক ভাইদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমরা এই 12 ভাগ রস কিভাবে পরিমাপ করব। তো আমাদের আশেপাশে অনেক কৃষক ভাইদের কাছে বা অনেক কৃষক গ্রুপের মধ্যে এরকম আর্দ্রতা মাপার মতো যন্ত্র কিছু দেওয়া আছে, সেখান থেকেও মাপতে পারে। অথবা আমাদের গ্রাম বাংলার যেটা চিরাচরিত একটা পদ্ধতি আছে, যে ধান শুকানোর পর আমাদের মা বোনেরা যেরকম ধানটা দাঁতের মধ্যে দিয়ে কামড় দিয়ে বুঝতে পারে যে এটা মানে শুকাইলো কিনা। যদি দাঁত দিয়ে কামড় দেওয়ার পর ধানের দানাটা যদি কট করে শব্দ করে যদি ভেঙে যায়, তাহলে আমরা ধরে নেই যে এটা মোটামুটি যে 12 ভাগের মধ্যে এটা ময়েশ্চার যেটা আছে, রস যেটা আছে, এটা আছে। তারপর এটা শুকানোর পর ধানটা যদি আমরা শুকাই, ভালোভাবে শুকানোর পরেই সাথে সাথেই আমরা এটাকে কোনো ওই পাত্রের ভিতর রাখবো না, এটাকে রোদ থেকে নেওয়ার পর একটু ছায়াযুক্ত জায়গায় একটু আবার ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে নেব। কারণ এটা যদি আমরা গরম অবস্থায় যদি সরাসরি সাথেই, অনেক সময় আমাদের দেখা গেছে আমরা কাজ করতে করতে ব্যস্ততার মধ্যে থেকে যাই, তো ব্যস্ততার মধ্যে হঠাৎ করে তাড়াহুড়ো করে আমরা ওই যে পাত্র আছে বা ড্রাম আছে সেখানে আমরা ঢুকাই ফেলি। সেক্ষেত্রে হচ্ছে ওই যে ওখানে গরম যে একটা ভাব থাকবে আর কি, গরম যে বাতাসটা থাকবে, এইটা তখন পরবর্তীতে যখন ঠান্ডা হয়ে যাবে ড্রামের ভিতরে, তখন ওইখানে ময়েশ্চার অ্যাবজর্ব করবে, তারপর বিভিন্ন রোগ জীবাণুর সমস্যা হবে। তো সেক্ষেত্রে ঠান্ডা করার পর ড্রামে আমরা সংরক্ষণ করব। এটা ড্রামটা এরকম হবে যে ড্রামে আলো বাতাস কোনো কিছুই ঢুকবে না, এরকম ড্রামে আমরা এটা সংরক্ষণ করব। সেটা ড্রাম হতে পারে, প্লাস্টিকের ড্রাম এখন পাওয়া যায়, অথবা মাটির পাত্র হতে পারে। এরকম আগে যেরকম আমরা তবে বস্তায় যদি আমরা সংরক্ষণ করি, অনেক সময় আমরা বস্তায় সংরক্ষণ করি, সেক্ষেত্রে এটুকু নিশ্চিত করতে হবে যে বস্তার মধ্যে যেন আলো বাতাসের চলাচল না হয়। সেখানে বস্তার এখন যদি আমরা সাধারণ চটের বস্তা চিন্তা করি, সেখানে তো বাতাসের চলাচল আছে। সেক্ষেত্রে প্লাস্টিকের যে আমাদের পলিথিনের যে বস্তা আছে, সেটাতে আমরা একবারে নিঃছিদ্র পলিথিনের বস্তা সেখানে দিয়ে ওটাকে ভালোভাবে একদম মুখ বন্ধ করে তারপর আমরা অন্য বস্তার মধ্যে নিয়ে ভালোভাবে সংরক্ষণ করতে পারি। কিন্তু এখানে তারপরেও একটু রিস্ক থেকে যায় যে এখানে বাতাস ঢুকতে পারে, বা কোনোভাবে পলিথিন যদি লিক হয়ে যায় তাহলে সেখানে ওই ময়েশ্চারের বাতাসের যখন চলাচল হবে তখন ওখানে মানে বীজের রসের পরিমাণ বেড়ে যাবে। অনেক সময় দেখা যায় এখানে রোগ কিংবা পোকার আক্রমণ থেকে একটু বীজকে আরো একটু ভালো রাখার জন্য এই যে নিম পাতা কিংবা এটা বলতেছিলাম যে সেক্ষেত্রে হলো যখন আমরা এটা পাত্র ভর্তি করে ফেললাম, তারপরে
এখানে আমরা চাইলে এখানে রোগ এই যে আমাদের কিছু স্টোর গ্রেন পেস্ট আছে, মানে আমাদের যেগুলো স্টোর করে রাখা হয়, স্টোর করে রাখার পরে সেখানে কিছু পোকার আক্রমণ হয়, সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য সেখানে আমরা স্বাভাবিকভাবে কিছু শুকনো নিম পাতা দিতে পারি। তারপর আমাদের বিষ কাটালি বিষ কাঠালি বলে, এটা আমরা দিতে পারি। এই ধরনের যেগুলো আছে এটা দিয়ে কিন্তু আমরা ওই শুকনো আর কি, এটা কিন্তু ভেজা দেওয়া যাবে না, একদম শুকনো দিয়ে বাক্সটা আমরা ওই যে সংরক্ষণ পাত্রটা আছে এটা আমরা পুরোপুরি মুখ বন্ধ করে দেব। এখন কথা হলো, যদি আমাদের অনেক সময় হয় কি পুরো বাক্স বা পুরো ড্রামটাকে আমরা ভর্তি করার কথা বলি, যে একদম মুখ পর্যন্ত ভর্তি করে তাহলে সেটাকে সংরক্ষণ করার জন্য, সেক্ষেত্রে অনেক সময় বীজ রাখার ক্ষেত্রে পুরো যে আমাদের পাত্রটা আছে সেটা ভর্তি নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা পরামর্শ দেই যে ভর্তি করার জন্য যে পাত্রটা যতটুকু ভর্তি হয়ে গেছে তার উপরে শুকনো কাপড় অথবা শুকনো কাগজ এটা দিয়ে তার উপরে আমরা শুকনো ছাই হতে পারে, অথবা যদি নিম পাতা বেশি পরিমাণে আমরা সংগ্রহ করতে পারি সেটা, বা বিষকাঠালি পাতা যদি আমরা সেটা সংগ্রহ করতে পারি বেশি পরিমাণে সেটা, অথবা একেবারে শুকনো বালু, মানে শুকনো বালু বলতে একেবারেই যেটা শুকানোর পরে একেবারে যেটার মধ্যে রস নাই সেই একেবারে বালুটা শুকনো দিয়ে হতে হবে। শুকনো হতে হবে, যেখানের মধ্যে কোনো রস থাকবে না, এরকম বালু দিয়ে পাত্রটা ভর্তি করে আমরা তারপর ওখানে ঢাকনাটা বন্ধ করে দিয়ে রাখবো। এবং এই ঢাকনা পরবর্তীতে পরের সিজন, পরের বছরের মৌসুম না আসা পর্যন্ত আমরা খুলবো না, এটা খোলা যাবে না। যদি এটা পরের মৌসুমে খোলা একদম গিয়ে যখন আমরা এটা জমিতে বীজ বপন করব বা বীজতলা তৈরি করব তখন এটা আমরা খুলে তারপর এখান থেকে বীজ নেওয়ার পরে এটাকে আবার রোদে শুকাবো, একটু রোদে শুকানোর পরে ঠান্ডা করার পরে তারপর আমরা যেভাবে আমরা ধান ভিজাই, তারপর জাগ দিই, তারপর বীজতলা তৈরি করার জন্য বীজতলায় ফেলি, এইভাবে আমাদের একটু কাজগুলো করতে হবে। তাহলে এটাই হলো বীজ সংরক্ষণের পদ্ধতি আর কি, মোটামুটি এইরকমভাবে যদি আমাদের কৃষক ভাইরা একটু হয় খুব সুন্দরভাবে বীজ সংরক্ষণ করতে পারবেন। আপনার কথার সাথে একটু মিলে বলি যে প্রিয় শ্রোতা কৃষক কিষানে ভাই বোনেরা, বর্তমানে মাঠে আমন ধান পেকে গেছে, অনেকে ধান কাটা হয়ে গেছে এবং অনেকে হারভেস্ট করে ফেলছেন। যারা হারভেস্ট করেছেন অথবা যারা ধান কাটবেন, আপনাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ সেটা হচ্ছে আপনার বীজ সংগ্রহ। আপনারা ধান খাওয়ার জন্য কিন্তু একসাথে যে বীজ একসাথে ধান রাখেন ওইখান থেকে আপনারা অনেকেই সেটাই করে থাকেন, ওইখান থেকে আপনারা বীজ নেন পরবর্তী মৌসুমের জন্য। এটা না করে আপনারা বাজার থেকে বীজ না কিনে আপনার নির্দিষ্ট যে এখন যেটা ধান চাষ করছেন, অনেকেই 49 করেছেন, 87 করেছেন, 95 করেছেন, অথবা 67 করেছেন অনেকেই। তো এই বীজ আপনার কাঙ্ক্ষিত যে বীজটা যেটা চাষ করেছেন আগামী মৌসুমে আমি এটা চাষ করতে চাই, এটা যাদের মধ্যে আছে তারা এই বীজ সংগ্রহের পদ্ধতি যদি অবলম্বন করেন, যে স্যার যেটা বলছিলেন যে আপনার মাঠে আগে ঘুরতে হবে, ঘুরে কোন ক্ষেতটাতে সবচেয়ে ভালো ফলন হয়েছে, পুষ্ট দানা হয়েছে, সবচেয়ে বেশি ভালো ফলন হয়েছে কোন ক্ষেতে, ওইখান থেকে আপনাকে বীজ আগে কেটে নিতে হবে, ধান কেটে নিতে হবে। ওইখানে আপনার যদি আগাছা থাকে অন্য কোনো ধানের জাত থাকে, যদি ধরেন আপনি 49 চাষ করেছেন, ওইখানে ধরেন অন্য একটা জাত আছে, সেটা 28 হতে পারে কিংবা অন্য জাত হতে পারে, সেটা আপনাকে যদি দেখেন, আপনি যদি চিনে থাকেন অন্য জাত, সেটা আলাদা করে নিয়ে নেবেন। আর ওইখান থেকে আপনার পুষ্ট ধানগুলোকে আপনার কাটবেন, কারণ বীজের জন্য তো আপনার অধিক ফলন প্রয়োজন হয়, অধিক ফলন কাটতে হয় না, যেটুকু পুষ্ট আছে যেখানে সবচেয়ে ভালো ফলন হয়েছে সেটাই আপনার কাটবেন। কাটার পরে একটা ড্রামে আপনার বাড়িতে এনে একটা ড্রামে একদিন শুকানোর পরে একটা ড্রামে আলতো করে একটা বাড়ি দিবেন। প্রথম বাড়িতে যে দানাগুলো পড়ে যাবে ওইগুলোই কিন্তু আপনার সবচেয়ে পুষ্ট, ওইগুলোই আপনি সংগ্রহ করবেন। এভাবে আপনার প্রথম বাড়িতে যে দানাগুলো পড়বে এভাবে আপনার ধরেন আপনি 20 কেজি 30 কেজি অথবা 50 কেজি বীজ রাখতে চান, সেভাবে আপনার কাঙ্ক্ষিত অনুযায়ী বীজ সংগ্রহ করবেন। এবং স্যার যেটা বলছিলেন যে আপনাকে ভালো করে শুকাতে হবে, এটা ভালোভাবে শুকানোর পরে একেবারে টাটকা রোদে নয়, দুপুরবেলায় টাটকা রোদে শুকানো থেকে একটু আপনারা খেয়াল রাখবেন, যে বীজের ক্ষেত্রে শুধু।
সেটা হালকা রোদ আছে সে অবস্থায় 3 থেকে 7 দিন পর্যন্ত শুকাবেন, এবং শুকানোর পরে যদি বীজ 2 দাঁতের মধ্যখানে চাপ দিলে কট করে যখন আওয়াজ হবে একটা মানে অনেক শুকানো হয়েছে এরকম বোঝাবে। এই অবস্থায় আপনি ওই বীজগুলোকে আপনি সংগ্রহ করবেন একটা কাঠের বাক্সে অথবা স্বচ্ছ পলিথিন, যেখানে ছিদ্র থাকবে না, মোটা পলিথিন যেগুলো আছে সেগুলা পলিথিনে ভরে, এরপরে আবার পলিথিনের বাইরে অন্য আরেকটা বস্তাও নিতে পারেন, ঢুকাতে পারেন। তবে রাখার সময় একটা খেয়াল রাখবেন, সরাসরি মাটিতে রাখবেন না, মাটি থেকে মাটির উপরে কোনো তক্তা কিংবা অন্য কোনো একটা ফাটাতন দিয়ে এটার উপরে বীজ রাখতে হবে। কারণ সরাসরি মাটিতে যদি আপনি পলিথিন আপনার ওই যে বীজের বস্তা রাখেন, ওইটা আর্দ্রতা বেড়ে যাবে, মাটি থেকে রস শুষে নেবে এবং সেক্ষেত্রে বীজের মান নষ্ট হবে। যদি কৌটা বস্তায় রাখেন, সেটা হতে পারে টিনের অথবা প্লাস্টিকের ড্রামে রাখতে পারেন, সেক্ষেত্রে উপরে যেটুকু খালি থাকবে ওই অতটুকু পর্যন্ত অন্য কোনো কিছু দিয়ে, সেটা স্যার যেটা বলছিলেন যে নিম পাতা, শুকনা নিম পাতা দিয়ে অথবা বীজ কাটালি দিয়ে পাতা দিয়ে অথবা যদি শুকনা ছাই অথবা একেবারে শুকনা বালি, বালি কিন্তু একেবারে শুকনা হতে হবে, বালি দিয়ে একেবারে ভর্তি করে ড্রাম পর্যন্ত, ডাকনা পর্যন্ত ভর্তি করে দিবেন। সেক্ষেত্রে ওই বাইরের বাতাসের কারণে এটা আর একটু আর্দ্রতা পরিমাণ আর বাড়তে পারে না, সেক্ষেত্রে বীজের মানটা ভালো থাকবে। আপনারা যারা এই অনুষ্ঠানটা শুনতেছেন, এখান থেকে আপনারা বীজ সংগ্রহ পদ্ধতিটা যদি জেনে থাকেন এবং বর্তমান আমন মৌসুমের যে যত্ন সেটা যদি নেন, তো আশা করি আপনারা ভালো ফলন পাবেন এবং আগামীতে ভালো ফলন পাবেন। বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু আমন মৌসুম শেষ, এখন সরিষার আগাম শীতকালীন সবজি আমরা আবাদ করব, কিন্তু সব জমিতে যেহেতু আমরা সবজি আবাদ করি না, সামনে রবি সিজনে আমরা বড় মৌসুমে ধান আবাদ করব, সেক্ষেত্রে এই জমিগুলো কিন্তু আমাদের এই নির্ধারিত সময়টা 2-3 মাস কিন্তু আমাদের পতিত থাকে। তো এটা আমাদের এখন আমাদের যেহেতু জনসংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এবং সরকারের একটা টিম আছে 1 ইঞ্চি জমিও যাতে জমি ফাঁকা রাখা যাবে না এটা, তারপর জনসংখ্যা বেড়ে যাচ্ছে, জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এক জমিতে কিভাবে বেশি পরিমাণ ফসল উৎপাদন করা যায় সেই চিন্তাভাবনাটা আমাদের করতে হবে। তো সেই চিন্তাভাবনার থেকে আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের বর্তমান সরকারের চিন্তাভাবনা হচ্ছে, আমরা যেহেতু অধিক পরিমাণে তেল মানে আমরা বাইরে থেকে আমদানি করি, ম্যাক্সিমাম অংশটাই কিন্তু আমরা বাইরে থেকে আমদানি করে নিয়ে কিন্তু আমরা তেল খাই, আমরা যে তেলেই খাচ্ছি না কেন, বিশেষ করে সয়াবিন তেল আমরা রান্নার কাজে যেটা ব্যবহার করি। তো বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে আগামী 3 বছরের মধ্যে এই পরিমাণটা অনেকটাই কমে নিয়ে আসা, একেবারেই যে অর্ধেকে কমে নিয়ে আসা। সেই ক্ষেত্রে আপনাদের যে জমিগুলো এখন আপনারা আমন ধান কেটে ফেলবেন, ফেলার পর একটা চাষ দিয়ে এখানে যদি আমরা সরিষা চাষ করি, তাহলে সরিষা উৎপাদন করার পরে যে তেলটা হবে, এই সরিষার তেলটা আমরা এই যে বুড়ো মৌসুমের আগে, যে শীতকালের মৌসুমের আগে, আপনারা বুড়ো মৌসুমের আগে যে সময়টা আপনার গ্যাপ থাকবে 2 থেকে 2.5 মাস 3 মাস, গ্যাপ সময়ে সরিষাটা আলাদা একটা ফলন পাবে, আলাদা একটা ফলন হয়ে যাবে, এটা পরে আমরা আবার ধান আবাদ করতে পারবো। আসলে সরিষা নিয়ে যদি আপনাদের চাষ কিভাবে করতে হয়, পরামর্শ কোনো কিছুর দরকার হয়, আপনারা উপজেলা কৃষি অফিসে অথবা আমাদের মাঠে যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে ওনার সাথে যোগাযোগ করবেন, এবং আমরা চাচ্ছি যে আমরা সরিষার আবাদটা বাড়াই, আমাদের জমিটাকে আমরা পতিত না রাখি। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় শ্রোতা, কৃষক কিষানী ভাই বোনেরা, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাবো। খুদা হাফেজ।